হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার সলভ করছি। এর আগে আমরা তোমাদের মাধ্যমিক দশম শ্রেণীর গণিত বই সম্পূর্ণরূপে সলভ করেছি। রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করেছি। মাধ্যমিকের প্রত্যেকটা সালের কোশ্চেন 2017 থেকে সলভ করছি। সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু পেয়ে যাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, পরবর্তী ভিডিওগুলো যাতে পেয়ে যাও। যে কোনো রকম অসুবিধা হবে সেগুলো অবশ্যই জানাবে। আমরা সেগুলো যে প্রবলেম অসুবিধা হবে সেগুলো সলভ করার চেষ্টা করবো। এছাড়া ক্লাস 9, ক্লাস 11 এবং 12 এর ম্যাথ সলিউশন সম্পূর্ণ করা আছে। আচ্ছা, যে সমস্ত স্টুডেন্টস আমাদের সাপোর্ট করছে, আমরা প্রত্যেক দিন কিছু কিছু স্টুডেন্টের নাম নিচ্ছি এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসেও আমরা কিছু স্টুডেন্টের নাম নেব। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো সমস্ত সলিউশন, আর দেখো আজকে কোন কোন স্টুডেন্টের নাম আছে। একের থেকে দেখো বলেছে, একের দাগের এমসিকিউ, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। আসল আর সুদ আসলের অনুপাত 8:9। তাহলে 8x টাকা আসল, সুদ আসল 9x। তাহলে সুদ কত? 9x মাইনাস 8x, x টাকা সুদ। ঠিক আছে, আসল যেখানে 8x টাকা, তাহলে সুদের হার চেয়েছে। তাহলে দেখো সময় 1 বছর, তাহলে এই সুদটা কার সঙ্গে সমান? এই সুদের ফর্মুলা ফেলে সুদটা নির্ণয় করছি। 8% মনে করছি 1 বছরের, বাই 100 হবে। এটা সহজ অঙ্ক। দেখো PRT বাই 100 সূত্র ফেলে দিলাম। ঠিক আছে, এখানে x কেটে গেল, তাহলে r ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 100/8। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 4 পঁচিশে 100, 12.5% বা 12.5% সুদের হার। কোন অপশানে আছে দেখো? এটা আছে 12.1/2, অপশন বি তে আছে। অপশন বি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। অপশন বি 12.1/2%। 2 এরটা দেখো, 2 এর অঙ্ক কি বলেছে? বলেছে 5x² মাইনাস 11x প্লাস k ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস k ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। এই সমীকরণে কি বলে দিয়েছে দেখো? বীজদ্বয় পরস্পর অন্যক হলে k এর মান। একটা বীজ মনে করো আলফা আর অন্যটা মনে করো 1/α। তাহলে বীজদ্বয় যদি পরস্পর অন্যক হয়, তাহলে বীজদ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু k/5। এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। গুণফল নির্ণয় সূত্র c/a সূত্র প্রয়োগ করলাম, কেটে গেল। তাহলে k/5 ইজ ইকুয়াল টু 1। তাহলে k ইজ ইকুয়াল টু কত হয়েছে? 5। k এর মান আছে দেখো 5। তাহলে নিশ্চয়ই এটা কোন অপশনে আছে দেখো? অপশন বি তে আছে 5। তাহলে 2 এর দাগেরটা অপশন বি 5 অ্যান্সার। 3 এর দাগেরটা দেখো। 3 এর দাগের আছে এবিসিডি বৃত্তাংশ চতুর্ভুজের এবি বাহুকে x বিন্দু পর্যন্ত বর্ধিত করা আছে। 605 পেজের ম্যাথের কোশ্চেনে সলভ করছি আমরা এবিটি এর। এর আগে আমরা 574 পাতার ম্যাথের কোশ্চেনে সলভ করেছিলাম। 605 পেজের ম্যাথের কোশ্চেনে সলভ করছি। আচ্ছা, এবিসিডি বৃত্তাংশ চতুর্ভুজের এবি বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবিসিডি বৃত্তাংশ চতুর্ভুজ, এটা কোন বাহুকে বর্ধিত করা হচ্ছে? এবি বাহুকে। এটা মনে করো এবি বাহু, এটা x। ABCD বাহুকে x পর্যন্ত বর্ধিত করা আছে। ঠিক আছে, তাহলে XBC 82, XBC এটা 82, এটা 82 হলো, এটা বিপরীত অন্তস্থ, এটাও 82। আর এটা কত? 180 মাইনাস 82, তার মানে এটা হয়ে যাচ্ছে 98। ঠিক আছে, আরো কিছু মান বলে দিয়েছে, নিশ্চয়ই কিছু মান চেয়েছে। তারপর ADB 47, ADB 47, তাহলে ADB এটা 47। তাহলে BAC এর মান চেয়েছে, BAC দেখো এই কোণটার মান চেয়েছে। এখানে এদিকে লক্ষ্য করো, এই বি কোণটা সম্পূর্ণটা, ডি কোণটা সম্পূর্ণটা 82, ডি কোণটা সম্পূর্ণটা 82, তার মধ্যে এই দিকটা হচ্ছে 47। তাহলে এইটা কত? 82 মাইনাস 47, 82 মাইনাস 47 কত হচ্ছে? 82 মাইনাস 47 হয়ে যাচ্ছে 35। এই যদি আমরা 35 পেয়ে যাই, এবার দেখো বিসি বৃত্তচাপের উপর এই যে বিসি বৃত্তচাপের উপর CDB
আর সিএবি বা বিডিসি আর বিএসি দুটো হচ্ছে একই বৃত্তশস্ত কোণ, আর একই বৃত্তশস্ত সকল কোণের মান সমান হয়। তাহলে এইটা 35 হলে এই কোণটা বিএসি কোণটাও 35 হবে বা সিএবি কোণটাও 35 হবে। কি চেয়েছে এখানে? বিএসি কোণ। তাহলে বিএসি কোণের মান 35 হবে। কোন অপশনে আছে দেখো? এটা অপশন এ তে আছে 35। অপশন এ সঠিক উত্তর। অপশন এ 35 ডিগ্রি। 4 5 6। 4 কি বলেছে দেখো? 4 বলেছে 2 sin 2 theta is equal to tan 45। 2 sin 2 theta, 2 sin 2 theta tan 45। তাহলে 2 sin 2 theta tan 45 এর মান 1, তাই তো? এবার দেখো তাহলে sin 2 theta কত? 2টা এদিকে গেলে হাফ হয়ে যাবে। তাহলে sin 2 theta is equal to sin 30 এর মান হাফ। তাহলে sin উভয় দিকে তুলে দাও, জাস্ট উঠে যাবে, sin কখনো কাটবে না, ঠিক আছে? 2 theta is equal to 30 ডিগ্রি। তাহলে থিটা is equal to 2 দিয়ে ভাগ হলে 15 ডিগ্রি হয়ে যাচ্ছে থিটার মান। এখানে কি চেয়েছে? থিটার মান 15 ডিগ্রি। এখানে বলেছে থিটার মান অপশন ডি তে আছে 15 ডিগ্রি। অপশন ডি 15 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো 5-এরটা। একটি ঘনকের সমকোণের ক্ষেত্রফল x বর্গ একক। ঘনকের বাহু আমরা a একক ধরে নিচ্ছি, স্মল a, ঠিক আছে? ঘনকের বাহু যদি আমরা স্মল a ধরে নিই, তাহলে ঘনকের বাহু স্মল a ধরে নিলে এখানে বলে দিয়েছে ঘনকের সম x ইজ ইকুয়াল টু, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু 6a স্কয়ার হয়ে যাচ্ছে, তাই তো? সমকোণের ক্ষেত্রফল। তারপরে কি বলেছে? তারপরে বলেছে কর্ণের দৈর্ঘ্য d একক, x ও d এর মধ্যে সম্পর্ক। কর্ণ সমান কত? তাহলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য সূত্র কি? √3 ইন্টু বাহু, তাহলে √3a। তাহলে এখানে এটা কি? d ইজ ইকুয়াল টু কর্ণ বলা আছে, তাই তো? d একক, x ও d এর মধ্যে সম্পর্ক, এটা d ইজ ইকুয়াল টু, এটা d। তাহলে a ইজ ইকুয়াল টু কি হচ্ছে? d/√3 হয়ে যাচ্ছে। এই মানটা এখানে পুট করো, x ইজ ইকুয়াল টু 6 ইন্টু এই যে d/√3 তার হোল স্কয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু 6 ইন্টু d স্কয়ার বাই 3, এটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু 2d স্কয়ার বা d স্কয়ার ইজ ইকুয়াল টু x/2, এরকম একটা সম্পর্ক হচ্ছে। দুটোর মধ্যে কোনটা আছে দেখো? x ইজ ইকুয়াল টু 2d স্কয়ার দেওয়া আছে, অপশন সি। x ইজ ইকুয়াল টু 2d স্কয়ার, অপশন সি তে আছে x ইজ ইকুয়াল টু 2d স্কয়ার, ঠিক আছে? এবার দেখো পরেরটা। একটা তথ্য আছে 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা কত হবে? আচ্ছা, 8, 15, 10, 11, 7, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16, 9, 11, 13, 16, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16। তাহলে এর মধ্যমা নির্ণয় করতে হলে আমাদের ছোট থেকে বড় সাজিয়ে নিতে হয়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। ছোট থেকে বড় সাজাচ্ছি, দেখো সবচেয়ে ছোট মান এখানে আছে 7, 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9টা। 7, 8, 9 আছে, 10 আছে, 11 আছে দুবার, আচ্ছা 12 নেই, 13 আছে, 15 আছে, 16 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9। দেখো এইটা মাঝের মান, 9টা মান আছে মানে মাঝের যে বিজোড় সংখ্যক মান আছে, মানে বিজোড় সংখ্যক পদ থাকলে আমরা বারবার বলেছি আগে, মাঝের একটা পদ থাকে সেটাই মধ্যমা হয়। আর জোড় সংখ্যক পদ থাকলে মাঝে দুটো সংখ্যা পদ হয়ে যায়, সেই দুটো পদের সমষ্টি বা একটু মধ্যমা হয়ে যায়। এখানে বিজোড় সংখ্যক পদ আছে, তাহলে মাঝের পদ একটি, এইটাই মধ্যমা। এইদিকে 4টে পদ, এদিকে 4টে পদ, মাঝে 11, এইটাই মধ্যমা, ঠিক আছে? তাহলে বলেছে 11 অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি 11 অ্যান্সার, ঠিক আছে? দেখো একের দাগে এগুলো সমস্ত কমপ্লিট হলো। এবার 2 এর দাগে যাবো। 2 এর দাগে আছে শূন্যস্থান পূরণ করা। দেখে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবিটি এর টেস্ট পেপার সলভের অনেকটা এগিয়ে এসেছি আমরা, 605 পেজে চলছে।
2 দাগের আগেরটা কোনো ব্যবস্থা এ এর লভ্যাংশ এ লভ্যাংশের 1/3 অংশ পায়, যদি বাকি অংশ বি ও সি এর মধ্যে সমান ভাগে ভাগ হয় তাহলে এ বি সি মূলধন অনুপাত। সহজ অঙ্ক। আচ্ছা 2 থেকে 1 ধরি সমগ্র লভ্যাংশ 1 অংশ, এর 1/3 অংশ এ পেয়ে যাচ্ছে, তাহলে বি আর সি মিলিয়ে মোট টোটাল কত পাচ্ছে? 1 থেকে এদের বিয়োগফলটা 3, 3 একে 3 - 1, 2 এর 3 অংশ বি আর সি পাচ্ছে, ঠিক আছে 2 এর 3, তাহলে বি আর সি এইটা সমান ভাগে পাচ্ছে, মানে বি প্রত্যেকে বি আর সি প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে এটা 2 এর 3 বাই 2, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 2 এর 3 ইন্টু হাফ, এটা কেটে গেল, এটা 1 এর 3, তাহলে প্রত্যেকেই 1 এর 3 অংশ করে পাচ্ছে। এও বলেছিল 1 এর 3, বি আর সি একটু 1 এর 3 করে ফেলো, তাহলে এদের মূলধনের অনুপাত বা কিসের অনুপাত চেয়েছে? মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে, মূলধন অনুপাত, লভ্যাংশ যে অনুপাতে হচ্ছে মূলধনটা সেই অনুপাতই হবে, যেহেতু সময়টা আলাদা করে উল্লেখ করা নেই। তাহলে 1 এর 3 ইস্টু 1 এর 3 ইস্টু 1 এর 3, তার মানে 1:1:1, ঠিক আছে, এটাই সঠিক উত্তর। বলেছে মূলধন অনুপাত কত? মূলধন অনুপাত 1 এর দাগের আগেরটা 1:1:1। 2 একটা দেখো, 2 এর বলেছে y প্রপোর্শনাল টু x স্কয়ার হলে x স্কয়ার প্রপোর্শনাল টু ড্যাশ হবে, তাহলে y প্রপোর্শনাল টু x স্কয়ার, সহজ অঙ্ক, y প্রপোর্শনাল টু x স্কয়ার, তাহলে x স্কয়ার প্রপোর্শনাল টু y হয়ে যাবে, উল্টে যাবে, শুধুমাত্র সম্পর্কটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাহলে এটা শূন্যস্থানে y হয়ে যাবে। একদমই ইজি অঙ্ক দিয়েছে। নেক্সট দেখো, ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থবিন্দু P থেকে অঙ্কিত দুটি স্পর্শক PA PB, ছবি রাখতে হবে। এটা ও কেন্দ্রবৃত্ত, বহিঃস্থবিন্দু P থেকে দুটো স্পর্শক PA PB, PA PB, এইটা, ঠিক আছে, PA PB ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থবিন্দু P থেকে অঙ্কিত দুটো স্পর্শক PA ও PB। আচ্ছা কি বলেছে? PA PB স্পর্শক দুটো সমান হয়, আমরা জানি এটা একটা উপপাদ্য আছে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এই উপপাদ্যটা বেশ কয়েকবার পড়েওছে মাধ্যমিকে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার কি বলেছে এখানে, এপি 8 সেমি, এপি 8 সেমি হলে বিপিও 8 সেমি হয়ে যাবে। আচ্ছা আর কি বলেছে? এপিবি 60 ডিগ্রি হলে এপি 8 সেমি, এইটা 8 হলে এইটাও 8 হবে, আর এপিবি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলা আছে, এপিবি 60 ডিগ্রি হলে কি বলেছে? এবি সমান ড্যাশ সেমি, এবিটা কত হবে? এবি দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা দেখো এটা 60 ডিগ্রি, আমরা যদি এইভাবে অঙ্কন করি কি হয়ে যাচ্ছে, একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, এই দুদিকটা সর্বসম হয়, এইটা সম্পূর্ণটা হয়ে যায় 90 ডিগ্রি, এইটা তার মানে দুটো তো সর্বসম, এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে 90 30, এইটা কতটা হয়ে যাচ্ছে? 90, 9 আর 3 12, 120, এইটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়ে গেলে এইটা কতটা হয়ে যাচ্ছে? এইটা 90, আবার এই জায়গাটা 90, এর লম্ব ভাবে আছে, এই যে এবি আর ওই যে ওপি এরা লম্ব ভাবে আছে, তাহলে এই জায়গাগুলো 90 ডিগ্রি করে, এই জায়গাগুলো, ছবিটা একটু ছোট হয়ে গেছে হয়তো বুঝতে অসুবিধা হবে, এইটা এই কোণটা 90 ডিগ্রি, পুরোটা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা 30 হলে, এটা 60 হলে, এটা 90, 9 আর 3 12, 120, তাহলে পুরোটা 60, পুরোটা 60 হয়ে গেলে, তাহলে এই যে ছোট ত্রিভুজের 90, হ্যাঁ পুরো 60, 9 আর 6 15, তাহলে এইটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এইটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, 90 - 30 60, তাহলে এইটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এই যে এ বি পি ত্রিভুজটা, এ বি পি ত্রিভুজের 3টে কোণই 60 করে হচ্ছে, এ বি পি ত্রিভুজের 3টে কোণই 60 করে হচ্ছে, তার মানে এপিবি সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এপি 8 সেমি হলে বিপি 8 সেমি, তাহলে এবিও 8 সেমি হবে, সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে 8 সেমি হবে, ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে 8 সেমি হবে, 3এরটা 8 সেমি। কি বলেছে? এবি সমান ড্যাশ, এবি সমান 8, শূন্য, তার শূন্যস্থানের পর সেমি উল্লেখ আছে। 4এরটা দেখো, 4এরটা বলেছে একটি নির্ণেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য। গোলকের ব্যাসার্ধ আমরা আর মনে করছি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল একই হয়, তাহলে সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, সেটা 3 গুণ সাংখ্যমানের সঙ্গে সমান আয়তনের, এটা 4 এর 3 পাই আর কিউব, এটা কেটে গেল, কেটে গেলে 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই আর কিউব হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণটা কেটে যাচ্ছে, কেটে গেলে
4πr² পুরো মান কেটে গেলে আর পড়ে থাকছে r=1 হচ্ছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 1 একক। কি বলেছে এখানে, বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য ড্যাশ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 1 একক। এটা কেটে যাচ্ছে তো, শুধুমাত্র সম্পূর্ণরূপে কেটে গেলে আর পড়ে থাকছে r=1, তাহলে হয়ে যাচ্ছে 1 একক। একক দেওয়া আছে, না লিখলেও হবে। 5 আর 6। 5 বলেছে a + b 90 ডিগ্রি, tan এ 3/4 হলে cot b কত? সহজ অঙ্ক। a + b 90 ডিগ্রি, tan a 3/4, তাহলে tan a মান কত? 90 - b = 3/4। tan 90 - b মানে cot b, cot b ও 3/4 হবে। cot b এর মান চেয়েছে, তাই তো? tan এ 3/4 হলে cot b মান হবে, শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে 3/4 লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো। এরপর বলেছে 5x 9 11 13 তথ্যের যৌগিক গড় 10 হলে x এর মান। তাহলে 5x তথ্যের যৌগিক গড় 5 + x প্লাস কত আছে? 5 + x প্লাস 9 11 13, 9 11 13 কটা তথ্য আছে? 1 2 3 4 5, 5 দিয়ে যৌগিক গড় 10। আচ্ছা, তাহলে x এর মান চেয়েছে, দেখো কত হবে। এটা যোগ করলে বা 11 9 20, 30 33 আর 5 38, 38 প্লাস x = 5 10 50, বা x = 50 - 38, বা x = 12 হয়ে যাচ্ছে। x = 12 আসছে, দেখো 12 বলেছে। x এর মান হবে, শূন্যস্থান দেওয়া আছে, তাহলে x এর মান 12 শূন্যস্থানে। নেক্সট দেখো, 2 এর দাগের কমপ্লিট হলো, 3 এর দাগে যাবো আমরা। 3 এর দাগে সত্য মিথ্যার অঙ্ক। তিনের দাগে রাখে, কি বলেছে দেখো। একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মূলধন অনুপাত 5:4, বছরের শেষে তারা যথাক্রমে 900 টাকা ও 700 কোটি টাকা লাভ পেল। এটা কি সত্য হবে? তাহলে আমরা লাভের অনুপাতটা বের করে নিই। সময় যেহেতু আলাদাভাবে উল্লেখ করা নেই যে মূলধন অনুপাত আর লাভের অনুপাত সমানই হবে, মূলধন অনুপাতেই লাভ্যাংশ বণ্টিত হয়, লভ্যাংশটা মূলধন অনুপাতই। তাহলে মূলধন অনুপাত 5:4 বলে এসেছে, লাভের অনুপাত যদি 900:720 হয়, এটা লাভ। এর অনুপাতিক মানটা যদি 5:4 হয়, তাহলে বলবো হ্যাঁ সত্য, যদি না হয় মিথ্যা। 0 তুলে দিই, 90 72 18 দিয়ে ভাগ, 5 18 90 4 18 ইয়েস। তাহলে মূলধন অনুপাত লভ্যাংশ অনুপাত সমান, এটা সত্য হয়ে যাচ্ছে। 2 এরটা দেখো। এরপর বলেছে 2 এরটা a² + b² প্রপোর্শনাল ab হলে a প্রপোর্শনাল b হবে। দেখো a² + b² ab, তাহলে আমরা কি লিখতে পারি? a² + b² = kab, তাহলে আমরা লিখতে পারি a² + b² ab = k, 2 দিয়ে ভাগ করি 2ab। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া যদি প্রয়োগ করে দিই, যে a² + b² + 2ab আর a² + b² - 2ab = k + 2 k - 2, এইটা হয়ে যাচ্ছে a + b, আর নিচেটা a - b এর হোল স্কয়ারের সূত্র, তাই তো? এটা হয়ে যাচ্ছে k + 2 k - 2, তাহলে a + b a - b হয়ে যাচ্ছে √of k + 2 k - 2, তাই তো? √of k + 2 k - 2। তাহলে এই বড় এর মানটাকে আমরা a + b, এটা আমরা k1 ধরছি, ঠিক আছে? তাহলে কি বলেছে, কি হবে বলেছে, এইটা হলে a প্রপোর্শনাল b। এবার যোগভাগ প্রক্রিয়া করো, একবার যোগভাগ প্রক্রিয়া করলেই a + b + a - b, a + b - a - b, k1 + 1 k1 - 1। এখানে bb কাটছে, এখানে a কাটছে, তাহলে 2a / 2b = এটা k2 লেখো, 2 2 কেটে দাও, তাহলে a / b = ধ্রুবক হয়ে যাচ্ছে k2, তাহলে a প্রপোর্শনাল b হয়ে যাচ্ছে। দেখো প্রসেসটা
তাহলে এইটা হলে এইটা হবে, এটা তোমাদের বইয়ের অঙ্ক, ঠিক আছে, ক্লাস 10-এর ম্যাথ বই এটা দেওয়া আছে অঙ্কটা। তাহলে এটা এই ততটাই দিয়েছে, এইটা হলে প্রপোর্শনাল বি হবে, তাহলে সত্য হয়ে যাচ্ছে। 3-এর দেখো, 3-এর দাগের কি বলেছে দেখো, 3-এর দাগে বলে দিয়েছে যে দুটি পরস্পরচ্ছেদী নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা 2টি। এটা একদম ভুল বা মিথ্যা। পরস্পরচ্ছেদী নয়, পরস্পরচ্ছেদী নয় এরকম হতে পারে, এদের সাধারণ স্পর্শক একটা, দুটো, তিনটে, এটা তিনটে, চারটে, দুটো নয় চারটে হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরস্পরচ্ছেদী নয় তাদের সাধারণ স্পর্শক বা পরস্পরচ্ছেদী মানে কি, এইরকম পরস্পরচ্ছেদী হলে এইরকম হয়ে যাচ্ছে, এই ছেদ করছে, তাদের স্পর্শক দুটো থাকছে, পরস্পরচ্ছেদী হলে দুটো হয়ে যাচ্ছে, কিন্তু বলেছে পরস্পরচ্ছেদী নয়, পরস্পরচ্ছেদী নয় হলে এখানে চারটে হচ্ছে। এইটা এই যে বহিঃস্পর্শ, এটা বহিঃস্পর্শ মানে এটাও পরস্পরচ্ছেদী নয়, বহিঃস্পর্শ মানে এটা বহিঃস্থ স্পর্শ করছে, এটা একটা, দুটো, এখানে কিন্তু তিনটে থেকে যাচ্ছে, এটাও পরস্পরচ্ছেদী নয় কিন্তু তিনটে। তাহলে যে তথ্য বলছে সেটা ভুল হচ্ছে বারবার, এখানেও ভুল হলো এখানেও ভুল হলো, ঠিক আছে। তাহলে পরস্পরচ্ছেদী হলে সাধারণ স্পর্শক দুটো, পরস্পরচ্ছেদী নয় হলে সেটা নয়, ঠিক আছে। তখন বেশি বা কম হতে পারে, যেমন অন্তঃস্পর্শ হয়ে গেলে তাদের সাধারণ স্পর্শক শুধুমাত্র একটাই হচ্ছে, যেটা হচ্ছে একই পাশে দুটো বৃত্ত আছে, একটাই শুধুমাত্র সরল সাধারণ স্পর্শক। বহিঃস্পর্শ করলে দুটো সরল একটা তির্যক, কোনো স্পর্শ বা ছেদ না করলে তখন দুটো সরল দুটো তির্যক, আর যদি ছেদ করে যায় দুটোই সরল সাধারণ স্পর্শক, কোনো তির্যক থাকবে না। তাহলে যেটা বলেছে সেটা মিথ্যা, ওরা বলে দিয়েছে যে পরস্পরচ্ছেদী না হলে দুটো থাকে, পরস্পরচ্ছেদী না হলে এখানে চারটেও হতে পারে, তিনটেও হতে পারে, আবার একটিও হতে পারে, বিভিন্ন কন্ডিশন হচ্ছে, ঠিক আছে। দেখে নাও নেক্সট দেখো 4-এরটা, cos স্কয়ার 5θ প্লাস sin স্কয়ার 5θ প্লাস cos স্কয়ার 5θ মান 5 বলেছে। sin স্কয়ার 5θ প্লাস cos স্কয়ার 5θ মান থিটাটা যদি একই হয়ে যায় সর্বদা 1ই হয়। শুধু 5θ কেন, যদি sin স্কয়ার 100θ প্লাস cos স্কয়ার 100θ হয় তখনও তার ভ্যালু 1ই হবে, ঠিক আছে। তাহলে এটা বলেছে 5 হয়, তাহলে 5 হয় না কখনো, তাই তথ্যটা মিথ্যা। 5 আর 6, 5 কি বলেছে দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের আয়তনের 9 গুণ হয়। ব্যাসার্ধ 3 গুণ, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ, একটি নিরেট গোলক, ঠিক আছে, নিরেট গোলক মনে করি ব্যাসার্ধ আর, তখন আয়তন কত, 4/3 পাই আর কিউব। নিরেট গোলক, গোলকের ব্যাসার্ধ 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধ আমরা 3 গুণ করে দিচ্ছি মানে 3r করে দিচ্ছি, এত ঘন একক। এবার 4/3 পাই 3r তার কিউব ঘন একক হয়ে গেল 3 গুণ করার ফলে। এটা কত হয়ে গেল, এটা 4/3 পাই, এটা 3 থেকে 9, 3 9 27 আর কিউব ঘন একক হয়ে গেল। এটা গিয়ে কত হয়ে যাচ্ছে, তাহলে 4/3 এর সামনে 27 থেকে যাচ্ছে, 27 ইন্টু 4/3 পাই আর কিউব হয়ে যাচ্ছে, তাহলে 9 গুণ নয় 27 গুণ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ 3 গুণ করলে, ব্যাসার্ধ 3 গুণ করলে আয়তন পূর্বে 9 গুণ হবে, তাহলে যে তথ্য বলা আছে সেটা মিথ্যা। যদি বলতো 27 গুণ হবে তখন আমরা বলতাম সত্য, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। এবার 6-এরটা দেখো, 5 7 12 16 12 11 7 8 12 3 রাশিগুলির সংখ্যা গুণমান। তাহলে তথ্যটা কি আছে দেখো, 5 7 12 16, 5 7 12 16, 5 7 12 16, 12 11 7 8 12 3, 12 11 7 8 12 3, 12 11 7 8 12 3, 12 11 7 8 12 3 রাশিগুলির সংখ্যা গুণমান 7 বলে দিয়েছে। সত্য কি মিথ্যা আমরা যাচাই করব। কটা তথ্য আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে ছোট থেকে বড় সাজাই দেখো, 3 আছে, তারপর 5 আছে, 6 নেই, 6 নেই, 3 আছে, 5 আছে, তারপর 7 আছে, 6 নেই, 7 7 দুটো, একটা দুটো, 8 একটা আছে, 9 নেই, 10 নেই, 11 আছে, 12 তিনটে আছে, 12 12 12 12 12 12, 13 নেই, 14 নেই, 15 নেই, 16 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10,
4 5 6 7 8 9 10। তাহলে এখানে সংখ্যাগুরু মান মানে কি, যে মানটা সবচেয়ে বেশি বার আছে সেটা সংখ্যাগুরু মান, যে মানটা সবচেয়ে বেশি বার আছে সেটা সংখ্যাগুরু মান। এখানে কোন মানটা সবচেয়ে বেশি বার আছে? সবচেয়ে বেশি বার আছে এই মানটা 12। ঠিক আছে, তাহলে সংখ্যাগুরু মান 12। কিন্তু এখানে কি বলে দিয়েছে, এখানে বলা আছে সংখ্যাগুরু মান বলেছে 7, তাহলে তথ্যটা মিথ্যা। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমরা যাব 4 দাগে। চারের দাগের একটা বলছে 5,000 টাকা 2 বছরের সুদ আসলে 5,408 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। ধরি চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার R%। আচ্ছা, সময় সমান 2 বছর, সময় ইজ ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, আসল ইজ ইকুয়াল টু 5,000 টাকা। আসল 5,000 টাকা। আচ্ছা, সুদ আসল কত? 5,408 টাকা, বা সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি 5,408 টাকা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কন্ডিশন কি হবে? শর্তানুসারে 5,408 ইজ ইকুয়াল টু 5,000 ইন্টু 1 প্লাস R/100 কত বছরে? 2 বছরে। এইটা আসছে দেখো। ঠিক আছে, বা 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 5,408 বাই 5,000। ঠিক আছে, বা 1 প্লাস R/100 আর 2 ইজ ইকুয়াল টু 4 দিয়ে যদি কেটে দিই, 5 দিয়ে কাটবে না, 4 দিয়ে, 4 একে 4 1 10, 4 দুগুণে 8, 4 5 20, 0 1250, 4 একে 4 1 14, 4 3 12, 2 20, 4 5 20, 4 দুগুণে 8। ঠিক আছে, এইটা হলো। আবারও 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 625, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 1 15, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 676। তাহলে এইটা হয়ে যাচ্ছে 676 বাই 625। অতএব 1 প্লাস R/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 26 বাই 25 তার স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারগুলো উভয় দিক দিয়ে তুলে দাও, তাহলে 1 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 26 বাই 25। অতএব R/100 ইজ ইকুয়াল টু 26 বাই 25 মাইনাস 1, বা R/100 ইজ ইকুয়াল টু 25 লসাগু 26 মাইনাস 25, বা R/100 ইজ ইকুয়াল টু 1/25, বা R ইজ ইকুয়াল টু 1/25 ইন্টু 100, এটা গেলে 4 হয়ে যাচ্ছে। R ইজ ইকুয়াল টু 4। স্টেটমেন্ট অবশ্যই লিখবে চক্রবৃদ্ধি সুদের হার 4%। অবশ্যই স্টেটমেন্ট লিখবে চক্রবৃদ্ধি সুদের হার 4%। আমরা লিখছি না, অবশ্যই স্টেটমেন্ট লিখবে যে চক্রবৃদ্ধি সুদের হার 4%। নেক্সট দেখো 2 একটি যৌথ ব্যবসাতে 150 টাকা এ ও বি যৌথ ব্যবসায় 150 টাকা লাভ করলো। এ এর মূলধন 600 টাকা এবং লাভ্যাংশ 90 টাকা হলে বি এর মূলধন কত? একদমই সহজ অঙ্ক। যৌথ ব্যবসায় এ ও বি এর মোট লাভ 150 টাকা। যৌথ ব্যবসায় এ ও বি এর মোট লাভ 150 টাকা। ঠিক আছে, মোট লাভ 150 টাকা, এ এর মূলধন 600 টাকা এবং লাভ্যাংশ 90 টাকা। এর মূলধন 600 টাকা এবং লভ্যাংশ ইজ ইকুয়াল টু 90 টাকা। অতএব বি এর
লাভ কত? 150 টাকা মাইনাস 90 টাকা সমান 60 টাকা। ধরি বি এর লাভ ইজ ইকুয়াল টু এক্স টাকা। অতএব এ এর মূলধন ইজ ইকুয়াল টু বি এর মূলধন ইজ ইকুয়াল টু এ এর লাভ ইজ ইকুয়াল টু বি এর লাভ হবে। তাহলে এ এর মূলধন কত? এ এর মূলধন আমরা এক্স, এ এর মূলধন 600 টাকা। তাহলে 600 ইস টু এক্স, এর মূলধন ইস টু বি এর মূলধন ইজ ইকুয়াল টু এ এর লাভ ইস টু বি এর লাভ। এ এর লাভ 90 আর বি এর লাভ 60। অতএব 600 বাই এক্স ইজ ইকুয়াল টু 90 বাই 60, বা এটা 30 দিয়ে কাটলে 3, 30 দিয়ে কাটলে 2, কোনাকুনি গুণ করলে 3x ইজ ইকুয়াল টু 600 ইন্টু 2, বা x ইজ ইকুয়াল টু 600 ইন্টু 2 বাই 3, 3 দিয়ে কাটলে এটা 200, বা x ইজ ইকুয়াল টু 400। উত্তর লিখবে। আগের অঙ্কটা আমরা উত্তর লিখিনি, তোমরা উত্তর প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে। আগেরটা উত্তর লেখার দরকার ছিল যে আগেরটা যে চক্রবৃদ্ধি সুদের হার 4%, এইটা উত্তর লিখবে বি এর মূলধন 400 টাকা। অবশ্যই প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে যে বি এর মূলধন 400 টাকা, তাই তো? কি বলেছে এখানে? অঙ্কটা কোথায় গেল? বলেছে এ ও বি যৌথ অবস্থায় 150 টাকা লাভ করে, এ এর মূলধন 600 টাকা এবং লভ্যাংশ 900 টাকা। বি এর মূলধন কত? তাহলে বি এর মূলধন আমরা x টাকা ধরে নিয়েছি, মোট 150 টাকা লাভ, এ এর লাভ হয়ে যাচ্ছে এবং লভ্যাংশ 90 টাকা হলে বি এর মূলধন কত? এ এর মূলধন 60 টাকা এবং লভ্যাংশ 90 টাকা। তাহলে বি এর লাভ হয়ে যাচ্ছে 60 টাকা। হ্যাঁ, সেই আনুপাতিক মান করে আমরা মূলধন বের করেছি 400 টাকা। অবশ্যই উত্তর লিখবে যে বি এর মূলধন 400 টাকা। এর আনুপাতিক মান দেখো, এদের তো চলে আসছে 900 টাকা। তাহলে আনুপাতিক মান করলে দেখো 400:600 মানে 3:2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বি এর লাভ হয়ে যাচ্ছে 150 এর মধ্যে 2/5 ইন্টু 150, 5 30, তাহলে 60 টাকা হয়ে যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে এ চলে আসছে 3/5, তাহলে 90 টাকা মিলে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 3 দাগেরটা। তাহলে অ্যান্সারটা অবশ্যই লিখবে বি এর মূলধন 400 টাকা। প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে পরীক্ষার খাতায়, উত্তর লেখা যেন মিস না যায়, তাহলে ওখানে কিন্তু হাফ নাম্বার কেটে যাবে। আচ্ছা, এর পরেরটা বলেছে যে 3x² প্লাস 12x ইজ ইকুয়াল টু 2p ইন্টু x মাইনাস 6। 3x² প্লাস 12x ইজ ইকুয়াল টু 2p ইন্টু x মাইনাস 6 সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বীজদ্বয়ের গুণফল। তাহলে অতএব প্লাস 12x, এটা গুণ করে যদি এদিকে গুণ করলে কি হচ্ছে 2px মাইনাস 6 দোকানে 12p, বা 3x² প্লাস 12x মাইনাস 2px প্লাস 12p ইজ ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, এটা 0 আসছে। তাহলে কি হচ্ছে দেখো, অতএব 3x² এই দুটো থেকে যদি আমরা প্লাস x কমন নিই হয়ে যাচ্ছে 12 মাইনাস 2p প্লাস 12p ইজ ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে। এবার কি বলেছে? বলেছে সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, এখানে বলেছে সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে কি হবে? আমরা ধরছি এই সমীকরণে ধরি একটি বীজ আলফা, ধরি একটি বীজ আলফা আর অপরটি হবে মাইনাস আলফা। বুঝতেই পারছো, সমান ও বিপরীত চিহ্ন মানে একটি আলফা হলে অপরটি মাইনাস আলফা হয়ে যাচ্ছে। তাহলে অতএব বীজদ্বয়ের সমষ্টি কত হচ্ছে? আলফা প্লাস মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস 12 মাইনাস 2p বাই এ মানে 3। তাহলে এইটা অতএব আলফা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 2p মাইনাস 12, এটা 2p মাইনাস 12। ঠিক আছে, মাইনাস 12 বাই 3। তাহলে অতএব 2p মাইনাস 12 বাই 3 ইজ ইকুয়াল টু 0, বা 2p মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ হয়ে, বা 2p ইজ ইকুয়াল টু 12, বা p ইজ ইকুয়াল টু 12 বাই 2, বা p ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে চেয়েছে যে বীজদ্বয়ের গুণফল কত। তাহলে সমীকরণটি কত হচ্ছে? অতএব সমীকরণটি হবে
সমীকরণটি হলো এই যে 3x²। আচ্ছা, এখানে পি এর ভ্যালু বসাও। 6 দুগুণে 12 মাইনাস 12 কেটে যাচ্ছে, প্লাস 0 ইন্টু এক্স প্লাস 12 দুগুণে এটা 6 12 72 হয়ে যাচ্ছে, 72 ইস টু 0 ইকুয়াল টু 0। অতএব সমীকরণের বীজদ্বয়ের গুণফল, সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হয়? সি বাই এ। সি এর মান 72, 72/3 মানে 24 অ্যান্সার চলে আসছে। দেখো 24 অ্যান্সার। ঠিক আছে, 24 এখানে অ্যান্সার চলে আসছে। নেক্সট দেখো, পরের অঙ্কে যাবো, 4 অঙ্কে। চারের অঙ্ক শুরু করার আগে দেখো, আমরা বলেছিলাম যে প্রত্যেকদিন আমরা যে সমস্ত স্টুডেন্টস আমাদের সাপোর্ট করে চলেছে তাদের কিছুজনের নাম নিচ্ছে এবং থ্যাঙ্কস জানাচ্ছি প্রত্যেক ক্লাসে আমরা। তো আজকের ক্লাসে যাদের নাম নেবার পালা তারা হচ্ছে, আমি যখন চ্যানেলটা প্রথম স্টার্ট করি এটা, তখন আমি একটা মিশনে পড়াতাম, সেটা মৌলানা আজাদ একাডেমি, হাওড়ার বাগনান শহরের হালনান গ্রামের ছোট্ট একটা মিশন। তো সেইখানে আমি পড়াতাম। ক্লাস 9 10 11 12-এর স্টুডেন্টরা সেই সময় খুব সাপোর্ট করেছিল যখন আমি চ্যানেলটা স্টার্ট করি। সেটা 1 বছর 6 মাস 8 মাস প্রায় হয়ে গেল। তো সেই সময় যারা 12-এর ব্যাচ ছিল, সেই 12-এর ব্যাচের কিছু স্টুডেন্টের কথা বলবো যারা সেই সময় খুব হেল্প করেছিল। যেমন সেই স্টুডেন্টদের মধ্যে মিস পাউল হক, হ্যাঁ, ক্লাস 12-এর স্টুডেন্ট ছিল তখন, এখন স্বাভাবিকভাবেই পাস করে গেছে, ক্লাস 12 পাস করে পড়াশোনা করছে। শেখ আনোয়ার আলী, নাদিম আক্তার, শেখ মহসিন আলী, এরা তখন খুব সাহায্য করেছিল। তো এদের ধন্যবাদ জানাতে পেরে, এদের অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং এদের ধন্যবাদ জানাতে পেরে আমারও খুব ভালো লাগছে। এরা সেই সময় প্রচন্ড পরিমাণে হেল্প করেছিল এবং বর্তমানে আমার থেকে আমার নাম শুনে এখানে ইউটিউবের মাধ্যমে নিশ্চয়ই এরা দেখবে ভবিষ্যতে, এবং আমি যে ওদের কথা বলছি নিশ্চয়ই ওদেরও খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লাগছে। তবে অনেক স্টুডেন্টই হেল্প করেছিল, সবার নাম নেওয়া যাচ্ছে না, আমি পরবর্তীকালে আরো অনেক স্টুডেন্টের নাম নেব। যদিও আমি কোনো কারণে ওখান থেকে চলে এসেছি, এখন মিশনের সঙ্গে যুক্ত নেই, কিন্তু মিশনের স্টুডেন্টদের প্রতি, ছেলেদের প্রতি ভালোবাসাটা রয়ে গেছে। তো পরবর্তী ক্ষেত্রে পরের ক্লাসে আরো স্টুডেন্টদের কথা বলবো। তো আজকে দেখো এখানে 4-এর দাগেরটা আরো বলে রাখি, এই সমস্ত স্টুডেন্টদের কথা যে বললাম, মিসবাউল, আনোয়ার, মহসেন, নাদিম, তোমরা একসময় খুব সাহায্য করেছিলে, এখনো পাশে আছো, ভবিষ্যতেও খুব পাশে থাকবে, এবং অন্যান্য স্টুডেন্টদেরও আমি পাশে থাকার কথা বলবো এবং তাদেরও ধীরে ধীরে নাম নেবো এবং থ্যাঙ্কস জানাবো। ওকে, তো দেখো তাহলে 4-এরটা কি বলছে। 4-এর বলেছে একটা মান একটা কর্ণী দিয়েছে, সেটা সরলতম মান নির্ণয় করতে বলছে। 1/√2 + 1, 1/√2 + 1 প্লাস 1/√2 + 1। আচ্ছা, 1 বাই, এটা রুটটা পুরোটা আছে, ওইটা পুরোটা হবে না, শুধুমাত্র √2 + 1 হবে। √3 + √2, এইটা আছে √3 + √2 + 1/√4 + √3, এইরকম আছে, তাই এর সরলতম মান নির্ণয় করতে দিয়েছে। এইটা হয়ে যাবে 1/√2 + 1 ইন্টু √2 - 1 ইন্টু √2 - 1 প্লাস 1/√3 + √2 ইন্টু √3 - √2 ইন্টু এটা হয়ে যাচ্ছে √3 - √2। এর ক্ষেত্রে দেখো আমরা ওপর নিচে √2 - 1 দিয়ে গুণ করছি, এইটা বিপরীত চিহ্ন দিয়ে গুণ করছি। এর ক্ষেত্রে √3 - √2 দিয়ে ওপর নিচে গুণ করছি। আর এর ক্ষেত্রে কি করব, এর ক্ষেত্রে 1 ইন্টু এইটা √4 - √3 দিয়ে গুণ করছি। এইটা √4 + √3 আর এইটা √4 - √3। ঠিক আছে, আচ্ছা, এইটা √2 - 1, এটা √2 স্কোয়ার - 1 স্কোয়ার প্লাস এটা √3 - √2, এটা √3 স্কোয়ার -√2 স্কোয়ার প্লাস এটা √4 - √3, এটা হয়ে যাবে √4 স্কোয়ার -√3 দা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে দেখো, এখান থেকে এটা হয়ে যাচ্ছে
এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র √2 স্কোয়ার 2 মাইনাস 1 স্কোয়ার 1, এটা √2 মাইনাস 1ই হয়ে যাচ্ছে। এইটা হয়ে যাচ্ছে √3 স্কোয়ার 3 মাইনাস √2 স্কোয়ার 2, এটা হচ্ছে √3 মাইনাস √2 প্লাস এটা √4 স্কোয়ার 4 মাইনাস √3 স্কোয়ার 3, এটা √4 মাইনাস √3। তাহলে এখানে হয়ে যাচ্ছে √2 মাইনাস 1/1 প্লাস √3 মাইনাস √2 বাই 1 প্লাস √4 মাইনাস √3/1। তাহলে কি হয়ে যাচ্ছে √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3। তাহলে √3 প্লাস মাইনাসে কেটে গেল, √2 প্লাস মাইনাসে কেটে গেল। √4 এর মান কত? √4 এর মান 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 অ্যান্সার আসছে। দেখো 3 অ্যান্সার, 4 মাইনাস 1 3। তাহলে রেজাল্ট আসছে আমাদের 3। প্রসেসটা দেখে নাও, 3 অ্যান্সার এলো। ঠিক আছে, এটা 4 অঙ্ক। আচ্ছা, এটা √4, এটা 3 হবে না, এটা √4 মানে 2 হয়ে যায়। ঠিক আছে, √4 মানে 2, √4 মানে, আচ্ছা এখানে আমি আরেকবার লিখছি, এটা √4 মাইনাস 1, √4 এর ভ্যালু 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, এইটা অ্যান্সার 1। ঠিক আছে, তাহলে শেষের স্টেটমেন্টটা লিখবে, আমরা লিখছি না যদিও, শেষের স্টেটমেন্ট লিখবে যে এর সরলতম মান 1। ঠিক আছে, সরলতম মান 1, এটা অবশ্যই লিখবে। নেক্সট দেখো 5-এর দাগেরটা, 5-এর দাগেরটা কি বলেছে দেখো, বলা আছে এখানে 5-এর দাগেরটা বলা আছে যে এবিসি ত্রিভুজের এবি সমান 2a মাইনাস 1 সেমি, ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 2a মাইনাস 1 সেমি, এবি 2a মাইনাস 1, বিসি বিসি নয় এসি 2√2a, 2√2a সেমি বলা আছে, এবি এসি বলা আছে, আর বিসি 2a প্লাস 1 সেমি, বিসি 2a প্লাস 1 সেমি। ঠিক আছে, হলে কোন বিএসি এর মান। তাহলে এইরকম একটা চিত্র দেখো, এই তিনটে মান বলে দিয়েছে 2√2। তাহলে আমরা প্রথমত অতএব বিসি স্কোয়ারটা নির্ণয় করছি, ইজ ইকুয়াল টু 2a প্লাস 1 তার হোল স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলছি, 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। আর একটা দেখো, আমরা যদি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করি, কি হয়ে যাচ্ছে, এ বি স্কোয়ার মানে এখানে এবি হয়ে যাচ্ছে 2a মাইনাস 1 তার স্কোয়ার, 2√2a তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস, এটা স্কোয়ার করলে এটা হয়ে যাবে 2 ইন্টু 2 4, 8 ইন্টু 2a, আচ্ছা 8 হয়ে যাবে। ঠিক আছে, 8 হয়ে যাবে। এটা হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 মাইনাস 8a, মাইনাস নয় এটা প্লাস, ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, এইটা হয়ে গেল। এবার দেখো কি হয়ে যাচ্ছে, অতএব এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এটা যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন। অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ, এই যে যেটা সিঙ্গেল আছে এটা অতিভুজ, যার অতিভুজ বিসি। ঠিক আছে, অতএব কোণ বিএসি কোণ সমকোণ। ঠিক আছে, অতএব তারপরে নিচে লিখবে, আমরা এদিকে লিখে দিচ্ছি, অতএব কোণ বিএসি এর মান, সমকোণের মান কত, 90 ডিগ্রি, বিএসি এর মান বেরিয়ে গেল দেখো 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো প্রসেসটা, কোণ বিএসি এর মান এলো 90 ডিগ্রি। আচ্ছা, নেক্সট দেখো, এটা 5-এর দাগের হয়ে গেল, 6-এর দাগে যাব। 6 দাগের কি বলছে দেখো,
6 দাগের বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। দুটো বৃত্ত, একটা 8 সেমি আর দুটো বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি, তাই তো? দুটো বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেমি ও 3 সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। তার মানে 8 আর 3 11, মাঝে কিছুটা গ্যাপ থাকছে। 8 আর 3 11, 3 14, এইরকম। এটা মনে করো পি কেন্দ্রীয় বৃত্ত, কিউ কেন্দ্রীয় বৃত্ত, এটাতে সরল সাধারণ স্পর্শক মনে করো এ বি, এটা এ এটা বি, এইরকম। ব্যাসার্ধের সঙ্গে এটা লম্বভাবে থাকছে আর এইটার সমান্তরাল অঙ্কন করব এবিসি। ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি যথাক্রমে, ধরা যাক পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি এবং কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। ঠিক আছে, তাহলে এ বি এদের সরল সাধারণ স্পর্শক। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইজিক্যাল টু 13 সেমি। অতএব হয়ে যাবে পি কিউ ইজিক্যাল টু 13 সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, এ বি এদের কি বলেছে, এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এ বি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, এ বি সরল সাধারণ স্পর্শক। আমরা বি বিন্দু থেকে এ বি এর সমান্তরাল করে, বি বিন্দু থেকে পি কিউ এর সমান্তরাল করে বি বিন্দু থেকে পি কিউ এর সমান্তরাল করে আমরা বিসি অঙ্কন করলাম, বিসি অঙ্কন করলাম। ঠিক আছে, এখানে এই ব্যাসার্ধ আর স্পর্শক লম্বভাবে থাকে, তাহলে ওই কোণটা সমকোণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো, অতএব এপি সমান হচ্ছে 8 সেমি, এপি সমান 8 সেমি, আর বিকিউ সমান সিপি সমান 3 সেমি। অতএব এসি সমান কত? এসি হয়ে যাচ্ছে এপি মাইনাস সিপি সমান, এপি হয়ে যাচ্ছে 8 সেমি আর সিপি 3 সেমি। এসিটা 5 সেমি হয়ে যাচ্ছে, এসি 5 সেমি। তাহলে পিকিউ সমান, আবার পিকিউ ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 13 সেমি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। এবার দেখো, অতএব ত্রিভুজ এ সি বি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বিসি এবং কোণ সি এ বি কোণ সমকোণ। ঠিক আছে, অতিভুজ বিসি এবং এ কোণ সমকোণ। অতএব আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার আমরা অনায়াসে লিখতে পারি। এ বিটা জানি না আমরা, এসিটার মান আমরা 5 বের করে নিয়েছি আর বিসির মানও আমরা 13 বের করেছি, বা এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু 13 13 169, এটা ডান দিকে গেল মাইনাস হচ্ছে 25। অতএব এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু 144। অতএব এ বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12। অতএব পজিটিভটা গ্রাহ্য, এ বি ইজ ইকুয়াল টু 12। তাহলে এ বি স্পর্শক ছিল, তার মান 12 এসে গেল। তাহলে স্টেটমেন্ট লিখবে অবশ্যই যে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এ বি স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটা অবশ্যই উল্লেখ করবে। স্টেটমেন্ট আমরা লিখছি না, কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে যে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। নেক্সট দেখো, এটা 6 হলো, 7 অঙ্কে যাচ্ছি আমরা। 7 অঙ্ক কি বলছে দেখো। সাতের অঙ্ক বলছে এখানে যে
এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ডিবিএ 50। আমরা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি আগে। এরকম একটা যে কোনো চতুর্ভুজ অঙ্কন করলাম, এবিসিডি, অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চতুর্ভুজ অঙ্কন করবে, ঠিক আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার ডিবিএ 50 ডিগ্রি, ডিবিএ 50, ঠিক আছে। এডিবি 33, এডিবি এইটা 33 বলে দিয়েছে। তাহলে কি চেয়েছে? তাহলে চেয়েছে বিসিডি এর মান। বিসিডি একদম সহজ অঙ্ক। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এবিডি 50 ডিগ্রি এবং কোণ এবিডি বলেছে তো, এবিডি কোণ না ডিএবি আর এবিডি একই, আর এবিডি 50 আর এডিবি এবং এডিবি 33। অতএব ত্রিভুজ এবিডি এর কোণ বিএডি কোণ কত? এ কোণটার মান কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, সেটা থেকে দুটো জানা কোণের সমষ্টি বিয়োগ করলেই তৃতীয় কোণটা বেরিয়ে যাবে। 180 মাইনাস 50 প্লাস 33 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 83, 5 আর 3 8 83। আচ্ছা, 7 7 10 7 1 9 97 হয়ে যাচ্ছে, 97 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ কোণ 97 ডিগ্রি। আবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব বিএডি এর মান 97 প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180। অতএব কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 97 ইজ ইকুয়াল টু 83 হয়ে যাচ্ছে। অ্যান্সার লিখবে কোণ বিসিডি এর মান হবে 83 ডিগ্রি। উত্তর লিখবে অবশ্যই কোণ বিসিডি এর মান হবে 83 ডিগ্রি, এটা উত্তর লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা 8এরটাই যাব। আচ্ছা, 8এর অঙ্ক দেখো কি বলেছে। বিসিডি এর মান 83 ডিগ্রি এইভাবে। অতএব কোণ বিসিডি এর মান 83 ডিগ্রি, ঠিক আছে, এটা লিখবে। আচ্ছা, 8এর অঙ্ক দেখো কি বলেছে। tan থিটা প্লাস 15√3 বলে দিয়েছে। এটা সম্ভবত সহজ অঙ্ক দিয়েছে, দেখো। tan থিটা প্লাস 15 ইজ ইকুয়াল টু √3, এটা দেওয়া আছে, তাই তো? এটা দেওয়া আছে। কি বলেছে? sin থিটা প্লাস cos থিটার মান। অতএব tan থিটা প্লাস 15 ইজ ইকুয়াল টু tan 60। tan উভয় দিকে তুলে দাও, ভুল করেও tan কাটবে না, জাস্ট উঠে যাবে। ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 60 মাইনাস 15, বা থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে। এবার কিসের মান চেয়েছে? মান চেয়েছে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করা। অতএব sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু sin 45 প্লাস cos 45। sin 45 এর মান 1/√2, cos 45 এর মানও 1/√2। লসাগু করলে √2 লসাগু 1 + 1 ইজ ইকুয়াল টু 2/√2। 2 কে √2 দিয়ে ভাগ করলে √2 হয়ে যায়। অ্যান্সার লিখবে অতএব sin থিটা প্লাস cos থিটা এর মান √2। দেখো হয়ে গেল, একদম সহজ অঙ্ক, পাতি জলের মতো। দেখে নাও। নেক্সট দেখো 9এরটায় যাব। 9এরটা কি বলেছে দেখো।
নয়টা বলেছে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফার সর্বনিম্নতম মান। আচ্ছা 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, 4 কোসেক স্কোয়ার আলফা হচ্ছে 2 সাইন আলফার বর্গ, বুঝতে পারছো, আর 9 সাইন স্কোয়ার আলফা মানে 3 সাইন আলফার বর্গ। তাহলে দুটোই যেহেতু বর্গ, দুটোই পজিটিভ মান, বুঝতে পারছো। তাহলে এটা ধনাত্মক, যত এর মানটা যত সর্বনিম্ন মানই হোক সেটা ধনাত্মক ভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। অতএব তাহলে এখান থেকে আমরা যেহেতু ধনাত্মক ভাবে বুঝতে পারছি, তাহলে আমরা এটা নিয়ে নিতে পারি। আমরা জানি 2 কোসেক আলফা, আলফা আছে তো না থিটা আছে, মাইনাস 3 সাইন আলফা তার স্কোয়ার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলি, 2 কোসেক আলফা তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 কোসেক আলফা ইন্টু 3 সাইন আলফা প্লাস 3 সাইন আলফা তার স্কোয়ার গ্রেটার ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 কোসেক স্কোয়ার আলফা মানে 2 কোসেক আলফা তার স্কোয়ার 4 কোসেক স্কোয়ার আলফা মাইনাস 2 2 4 3 4 12 কোসেক মানে 1 বাই সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা গ্রেটার ইজ ইকুয়াল টু 0। সাইন আলফা কেটে দাও। অতএব 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, এখানে মাইনাস 12 আছে, গ্রেটার ইজ ইকুয়াল টু 0। অতএব 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা গ্রেটার ইজ ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে। তাহলে এর মানটা গ্রেটার ইজ ইকুয়াল টু 12 হয় 12 বা তার চেয়ে অনেক বেশি, 13 14 15 16 হয়ে অসীম পর্যন্ত অনেক বেশি হতে পারে। তাহলে এর সর্বনিম্ন মান কত? অতএব 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্নতম মান আসছে 12। দেখে নাও, সর্বনিম্নতম মান 12, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। এবার দেখো এটা আমরা কি কারণে প্লাস নিলাম, একটা প্রশ্ন হতে পারে। আমরা প্রথমেই বলে দিলাম যে এর মানটা যতই সর্বনিম্ন হোক পজিটিভ হবে, কারণ স্কোয়ার ফর্ম আছে, ঠিক আছে। এটা হচ্ছে 2 কোসেক আলফা স্কোয়ার, এটা 3 সাইন আলফা স্কোয়ার। যদি আমরা প্লাস নিতাম, এটা প্লাস প্লাস যখন ওদিকে যেত প্লাস, ওদিকে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে কোনো কিছুর বর্গ তো মাইনাস মান দিয়ে আসতে পারে না, যত সর্বনিম্ন মান হোক মাইনাস হতে পারে না। আর এখানে নিজেকে বুঝে এটা মাইনাস সাইনটা নিতে হবে যাতে প্লাস দিয়ে মানটা আসে, ঠিক আছে। এবার দেখো 9 এটা 9 হয়ে গেল 10। 10 বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু h একক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু l একক, ঠিক আছে। এবার একটা শঙ্কুর চিত্র এইরকম হয় সাধারণত। এইটা একটা শঙ্কুর চিত্র, এইরকম। এটা হচ্ছে h, এটা l, এটা r, ঠিক আছে। তাহলে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু h, r আর l মিলে একটা সমগ্র ত্রিভুজ গঠন করে, তাই এর ক্ষেত্রে l স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার হয় শঙ্কুর ক্ষেত্রে, ঠিক আছে। অতএব l স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার, এটা লিখে দাও, ঠিক আছে। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা কি বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর এল বর্গ একক। অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, ঠিক আছে। এবার বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফলের ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। অতএব শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইজ ইকুয়াল টু √5 ইন্টু পাই আর স্কয়ার। পাই আর যদি আমরা উভয় দিকে তুলে দিই,
এল ইজ ইকুয়াল টু √5r পড়ে থাকছে, ঠিক আছে, এদিকে যেহেতু আর স্কোয়ার। এবার উভয় দিকে বর্গ করলে বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5r স্কোয়ার, এল স্কোয়ারের মান এখান থেকে বসিয়ে দেবো, আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5r স্কোয়ার। ঠিক আছে, কি চেয়েছে? শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু 2r হয়ে যাবে উভয় দিকে রুট করলে। অতএব এইচ বাই আর ইজ ইকুয়াল টু 2/1, অতএব এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু 2:1। অ্যান্সারটা লিখবে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1, অতএব শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। এটা অবশ্যই উত্তর লিখবে, উত্তরটা আমরা লিখছি না, কিন্তু তোমরা অবশ্যই লিখবে যে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। নেক্সট দেখো 11টা, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1 অবশ্যই উল্লেখ করবে। 11টা কি বলেছে দেখো, বলছে একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি ঘনকের একটি বাহু, ধার বা বাহু সমান a একক, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6a স্কয়ার বর্গ একক। ঠিক আছে, আচ্ছা, ঘনকের বাহু 50% বাড়ালে বাহু হবে ইজ ইকুয়াল টু, এটা বাড়লে মানে আগে যেটা ছিল সেইটা থাকবে, প্লাস তার উপর বৃদ্ধি হবে, সেইটার সঙ্গে যোগ হবে। এই যে এইটার সঙ্গে যোগ হচ্ছে, কতটা যোগ হচ্ছে? a ইন্টু 50/100, এইটা যোগ হচ্ছে, এত একক টোটালটা। ঠিক আছে, তাহলে a প্লাস এটা কেটে গেলে 1 আর 2, a প্লাস a/2 একক হয়ে যাচ্ছে। তাহলে এটা 2 লসাগু 2a প্লাস a একক ইজ ইকুয়াল টু 3a/2 একক। ঘনকের বাহু হয়ে যাচ্ছে, বেড়ে গিয়ে এতটা হয়ে যাচ্ছে। অতএব এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? আবারও 6x স্কোয়ার, 6 ইন্টু 3a/2 এত স্কোয়ার বর্গ একক, 6 ইন্টু 9a² বর্গ একক। আচ্ছা, 2 দিয়ে কাটলে 2, 3, 3 9 27a² বর্গ একক, 27a² বর্গ একক হয়ে যাচ্ছে ঘনকের। এখন ঘনকের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কতটা বাড়লো? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বাড়লো 27a² মাইনাস 6a² এত বর্গ একক। 2 লসাগু 27a² মাইনাস 12a² বর্গ একক, 27 মাইনাস 12 15a²/2 বর্গ একক। এবার এটা যে কোনো বৃদ্ধি বা হ্রাস সবসময় প্রাথমিকের উপর হয়। প্রাথমিকে কত ছিল? 6a²। এবার লিখবে যে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস চেয়েছে। এবার লিখবে ঘনকের ক্ষেত্রফল, অতএব ঘনকের ক্ষেত্রফল 6a² এত বর্গ এককে বৃদ্ধি পায় 15a²/2 এত বর্গ একক। এক বর্গ এককে বৃদ্ধি পায় 15a²/2 ইন্টু এই যে 6a² নিচে হয়ে যাবে বর্গ একক, a² কেটে দাও, এটা 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5 15 হয়ে যাচ্ছে 5/4। আর 100 বর্গ এককে বৃদ্ধি পায় এটা 5/4, 2 দুগুণে 4 ইন্টু 100 এত পার্সেন্ট, এত বর্গ একক। এটা কেটে যাচ্ছে 25, 125, 125%। ঠিক আছে, বা এত, এটা পার্সেন্ট না, এটা বর্গ এককে লিখছি এখন, বৃদ্ধি পায় এত বর্গ একক। এবার তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত পার্সেন্ট? ক্ষেত্রফল বৃদ্ধি 125% হচ্ছে। দেখো ক্ষেত্রফল বৃদ্ধি হয়ে যাচ্ছে 125%। উত্তরে দেখো
এইটাই আসবে, ঠিক আছে। ক্ষেত্রফল বৃদ্ধি হবে 125%। স্টেটমেন্ট অবশ্যই লিখবে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। নেক্সট দেখো 12 অঙ্কটা, 12টা কি বলেছে, লাস্ট অঙ্ক। আচ্ছা, পরিসংখ্যা বিভাজনের গড় একটি পরিসংখ্যা বিভাজনের গড় x বার ইজ ইকুয়াল টু 8.1, সামেশন অফ কি দেওয়া আছে, সামেশন অফ f(i(xi) ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k, f(i(xi) ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k, সামেশন অফ f(i) ইজ ইকুয়াল টু কত আছে 20, k এর মান চেয়েছে, এইটা আছে। আমরা কি জানি, আমরা জানি x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ f(i(xi) বাই সামেশন অফ f(i), অতএব 8.1 ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k বাই 20, অতএব 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 8.1 ইন্টু 20, পয়েন্ট উঠলে 10, 10 দুগুণে 20 2, অতএব 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 162, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু এটা 30 হয়ে যাচ্ছে, বা k ইজ ইকুয়াল টু 30 বাই 5, অতএব k ইজ ইকুয়াল টু 6, উত্তর লিখবে অতএব k এর মান 6। দেখো এর সাথে সাথেই 4টে দাগের প্রশ্ন কমপ্লিট হলো, 1 নম্বর এবং 2 নম্বর মিলে যে 36 নম্বর থাকে সেই 36 নম্বর কমপ্লিট হলো। 605 পেজের ম্যাথের কোশ্চেনটা। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। পরবর্তী যে পেজটা থাকবে সেই পেজের ম্যাথ সলভ করবো, ঠিক আছে। যে কোনো ধরনের প্রবলেম হলে তোমরা জানাতে থাকো, হ্যাঁ, তোমরা কমেন্ট করে থাকো, কমেন্টের পাশে তোমাদের নামটাও মেনশন করতে থাকো, যাতে আমরা তোমাদের নাম পরবর্তীকালে নিতে পারি চ্যানেলে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের নাম নিতে পারলে আমারও ভালো লাগবে। ভালো করে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, তোমাদের যা সমস্ত কিছু দরকার সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। 605-এর পরবর্তী যে ম্যাথের পেজটা আছে সেটা সলভ করবো। ওকে, তাহলে আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।